আজকাল মানুষ কত কিছুই না সংঘর্ষ করে। একজন খেটে খাওয়া মানুষ অভাবের বোঝা নিয়ে মাথায় ঘুরে বেড়ায়, কিন্তু বড় লোকেরা কি আর এটা বোঝে? এমনই এক ঘটনা 2015 সালে রিলিজ হয় ভেতেরান নামে একটি সিনেমা। একদিকে টাকা দিয়ে আইনের সত্যতাকে ঢেকে রাখা, অন্যদিকে সত্যের বিচার চাওয়া। এমনই এক আইনের বিচারে ফেসে গিয়েছিল এক বড়লোক বাবার ছেলে। কিন্তু টাকার পরিমাণ বেশি থাকায় নিজের কুকর্ম সে ঢেকে রাখতে চায়। সে সবাইকে টাকা দিয়ে কিনতে চায়। আসল কথা হলো, একজন হতদরিদ্র মানুষের উপর বড়লোক বাবার ছেলে চরম মাপের নির্যাতন করে। এক সময় তো সেই মানুষটার সহ্যের বাঁধ ভেঙে পড়ে। নিজের পারিশ্রমিক উপার্জন নিতে গিয়ে লোকটিকে মার খেতে হয়। এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছিল একজন পুলিশ। যেহেতু একদিকে অর্থ আর অন্যদিকে অন্যায়ের বদলা, তাই এদের সামনে ভালোই বিপদ এসেছিল। বিপদের সম্মুখীন হয়ে তারা কি এই অন্যায়কে কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছিল? চলুন তাহলে জানা যাক। গল্পের শুরুতে দেখা যায় একটি লোক আর একটি মেয়ে গাড়ির সুড়ঙ্গে এসেছে। লোকটির নাম সিওদো। মূলত তিনি তার গার্লফ্রেন্ডকে গাড়ি গিফট দেওয়ার জন্য সুড়ঙ্গে এসেছে। তাদেরকে দেখে সমস্ত গাড়ি বিক্রেতা ইতিমধ্যেই গাড়ি দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু সিওদো তাদেরকে পাত্তা না দিয়ে এগিয়ে যেতেই একজন বিক্রেতার সাথে দেখা হয়। এই বিক্রেতার নাম সাঙ্গো। সাঙ্গো নামের ব্যক্তিটি সিওদোকে একটি মার্সিডিজ দেখায়। গাড়িটি দেখে সিওদোর গার্লফ্রেন্ডের বেশ পছন্দ হয়েছিল, তাই সিওদো এই মার্সিডিজটি কিনে নেয়। তবে সিওদো মার্সিডিজটি নিয়ে যাওয়ার সময় সাঙ্গোর একটি লোক গাড়ির মধ্যে একটি জিপ ট্যাকার লাগিয়ে দিয়েছিল। আর সিওদো যেহেতু গাড়ির ভিতরে ছিল, তাই তারা সেটাকে আর লক্ষ্য করেনি। সিওদো গাড়িটি নিয়ে যাওয়ার পরে সাঙ্গো বলে তারা যাতে কাজে লেগে পড়ে। সাঙ্গোর লোকটি মোবাইলের মাধ্যমে দেখে সিওদো গাড়ি নিয়ে বর্তমানে কোথায় আছে। অন্যদিকে সিওদোকে দেখানো হয়। এই সময় সিওদোকে তার চিফ কল করে জানায় তারা এতক্ষণ ধরে কি করলো, অপারেশনের ব্যাপারে মেসেজ করে জানানো হচ্ছে না কেন। মূলত সিওদোরা সাঙ্গো নামের যেই বিক্রেতার কাছে গাড়ি কিনতে যাবে, এটা তাদের আগে থেকে প্ল্যান করা ছিল। সাঙ্গো যে গাড়ি বিক্রি করে আবার সেই গাড়িগুলি চুরি করে ধরে আনে, আর এটাকে ধরার জন্যই এই অপারেশন চলছে। এখানে সিওদোর সাথে যেই মেয়েটি আছে, তিনিও তার কোনো গার্লফ্রেন্ড না, তাকে শুধু অ্যাক্টিং করার জন্যই গার্লফ্রেন্ড সাজিয়েছে। মূলত এই মেয়েটার নাম বং। তিনিও এই অপারেশনে অংশ নিয়েছে। রাতের বেলা দেখা যায় সাঙ্গের লোকেরা গাড়ি চুরি করতে এসেছে। তবে অন্যদিকে বং খাবার খাওয়া আর টিভি দেখা নিয়েই ব্যস্ত। এখানে একজন লোক এসে বংকে বলে তার গাড়িটি কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চিপের লোকেরাও নুডলস খাওয়া নিয়ে ব্যস্ত। সাঙ্গের লোকেদের ধরতে হবে, এই জন্য তারা খাওয়া শেষ না করেই বেরিয়ে পড়ে। সাঙ্গের লোকেরা গাড়িটি নিয়ে একটি গোপন স্থানে আসে। লোকগুলো গাড়িটির নাম্বার প্লেটগুলো চেঞ্জ করে নতুন নাম্বার প্লেট লাগিয়ে দেয়। জিপিএস ট্র্যাকারটিও বের করতে হবে, কিন্তু জিপিএস ট্র্যাকার বের করতে গিয়ে সাঙ্গো ডিকি থেকে বের হয়ে আসে। সিওদোর মূত্র বিসর্জনের প্রচণ্ড চাপ পেয়েছে। আরেকটু হলেই তো তিনি গাড়ির মধ্যেই মূত্র বিসর্জন করে দিত। সিওদো তাদের সামনেই মূত্র বিসর্জন করে ফেলে। এমন দৃশ্য দেখে সেখানে থাকা ছেলেগুলো অবাকই হয়ে পড়ে। তারা জানতে চায় সিওদো আসলে কে, কিন্তু সাঙ্গো আবার তাকে দেখে চিনতে পারে। তবে সিওদো তাদের কথায় পাত্তা না দিয়ে সিওদো ফোনে তার চিপকে জানায় তারা এখনো আসছে না কেন। সিওদো ফোনে কথা শেষ করার পর পিছনে দেখে তাকে কেউ মারার জন্য এগিয়ে আসছে, কিন্তু সাঙ্গের লোকরা হামলা করার আগেই সিওদো চালাকি করে তাদেরকে হামলা করে। সিওদো একের পর এক গুন্ডাদের মারতে থাকে। এখানকার ফাইট সিনগুলো ছিল বেশ মজার। সিওদো সব গুন্ডাদের ধলাই করার পর তার স্যার এখানে আসে। সে এসেই সকল গুন্ডাদের গ্রেপ্তার করে। মূলত সিওদোরা পুলিশের কাজ করে। এখানে সিওদো সাঙ্গোকে জিজ্ঞেস করে আসলে এই চুরি করা গাড়িগুলো কোথায় নিয়ে যায়। সাঙ্গো মার খাওয়ার ভয়ে সব খুলে বলে আসলে এই চুরি করা গাড়িগুলো বুসানে নিয়ে যায়, তারপর রাশিয়ায় সাপ্লাই করে। মানে শুধু নিজের দেশেই না, রাশিয়াতেও তাদের গ্যাং রয়েছে। ডিউটি শেষ করে সিওদো রাত করে বাড়ি ফিরে। এখানে বোঝা যায় সিওদোর স্ত্রী ও একটি বাচ্চা আছে। তাদের এই ছোট ফ্যামিলিতেও অনেক লোনের বোঝা হয়ে আছে, আর এগুলো শোধ করার জন্যই পুলিশ হয়ে অনেক কিছু করে যাচ্ছে যাতে তার প্রমোশন হয়। এখানে বে নামের ট্রাক ড্রাইভারের সাথে কথা বলে তার করুণ অবস্থার ব্যাপারে জানতে পারে। মূলত বে নামের ব্যক্তিটি নিজের সন্তানের টিউশনের টাকাও সে জোগাড় করতে পারে না। আসলে তিনি যেই পেশায় কাজ করে সেই পেশার কন্ট্রাক্টর সময় মতো টাকা দেয় না, আবার এমন সময় দেয় সেগুলো আর কাজে লাগে না। একটু পর তারা সেই দ্বীপে এসে পৌঁছায়। এখানে সিওদো বেকে একটি কার্ড দেয়, যদি কোনো বিপদ পড়ে তাহলে বে যাতে তাকে কল করে, আর যদি বে টাকা ঠিকমতো না পায় তাহলে সাথে সাথে সিওদোকে যাতে কল করে জানায়। সিওদো পুলিশ হয়ে অবশ্যই তাকে সাহায্য করবে। রাত হয়ে যাওয়ার পর দেখা যায় রাশিয়ানরা সেই দ্বীপে এসে পড়ে। অন্যদিকে সিওদোরা কর্মচারী সেজে নজর রাখছে। একটু পর সাঙ্গো রাশিয়ানদের গাড়িগুলো দেখিয়ে ডিল ফাইনাল করে। এই সময় সুযোগ পেয়ে সিওদোরা ঝাঁপিয়ে পড়ে সেখানে। পুলিশ দেখে যে যেদিকে পাচ্ছে সেদিকেই পালাতে থাকে। এই সময় চিফ সিওদোকে ফোনে জানায় সে যাতে এখানকার বসকে ধরার চেষ্টা করে।
তাহলে বাকিদের ধরতেও সময় লাগবে না। অপরদিকে সাঙ্গ যেহেতু টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছিল আর তাকেই ধরতে ডিটেকটিভ বং ও ডিটেকটিভ ওয়াং তার পিছনে লেগে পড়ে, কিন্তু সাঙ্গকে কোনো মতেই ধরা যাচ্ছিল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে ডিটেকটিভ বং তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তবে এখানে ঘটে অঘটন। সে ঝাঁপ দেওয়ার ফলে ডিকির মধ্যে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে সিওদো রাশিয়ান পাচারকারী বসদের ধরতে উঠে পড়ে লেগেছে। রাশিয়ান পাচারকারী দুই বসকে ধরতে পেয়ে তাদের বেধুম মারতে থাকে। অপরদিকে সাঙ্গ যেহেতু টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছিল, সেখানে আবার গাড়ি নিয়ে চিপ এসে পড়ে। সে সাঙ্গকে বলে, আর কতদূর এভাবে চলবে, পালানোর পথ বন্ধ, নাও একটু জল খেয়ে গাড়িতে উঠে পড়ো। পালানোর পথ যেহেতু বন্ধ, তাই সাঙ্গ নিজে থেকেই গাড়িতে উঠে পড়ে। এরপর তারা সকল পাচারকারী গ্যাংদের ধরে থানায় নিয়ে আসে। পরের দৃশ্য দেখানো হয়, বেশও অনেক ট্রাক ড্রাইভার মিলে আন্দোলন করছে। জিওন নামে এই কন্ট্রাক্টর সাথে দেখা করার জন্যই তার অফিসের সামনে ভিড় করেছে। মূলত উপর থেকে নাকি অর্ডার আসায় সকল ট্রাক ড্রাইভারকে কাজ থেকে ছাঁটাই করেছে ঠিক আছে, কিন্তু পাওনা টাকা জিওন তাদেরকে দিচ্ছে না, এই জন্যই এই আন্দোলন। তবে জিওন এখন এখানে নেই, তার ফিরতে রাত হবে, এই জন্য সব ট্রাক ড্রাইভার চলে যায়। কিন্তু বেকে দেখা যায় রাত হয়ে যাওয়ার পরও সে এখান থেকে যায়নি। কিছুক্ষণ পর জিওন আসে। জিওনকে দেখে বে গাড়ি থেকে নেমে জিওনের কাছে যায়। বে জিওনকে বলে, আপনি ফোন কেন উঠাচ্ছেন না? তবে জিওন ফালতু কথা শুনতে চায় না। সে কি জন্য এখানে এসেছে এটা জানতে চায়, সরাসরি যাতে পয়েন্টের কথায় আসে। বে বলে, শুধু একটি মেসেজের কারণে তাদের কাছ থেকে কেন ছাঁটাই করলো? জিওন এই কথা শুনে বলে, এটা উপর থেকে অর্ডার এসেছে, তার কিছুই করার নেই। বে আবারও বলে, ঠিক আছে, তবে পাওনা টাকা তো আমাদেরকে দেওয়া উচিত। জিওন প্রচণ্ড রেগে বলে, টাকা সে দেবে না, তার কাছে হোটেলে যাওয়ার মতোই টাকা নেই। একটি মেয়েকে নিয়ে সে কন্টেনারে ডেট করতে এসেছে, আর এই টাকার ব্যাপারটা বে তাদের বসকে গিয়ে কেন বলছে না? জিওন প্রচণ্ড জোরে বেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অসহায় বের এতে কিছুই করার ছিল না। তখনই বের একটা কথা মনে পড়ে, সিওদো যোগাযোগের জন্য তাকে একটি কার্ড দিয়েছিল। অপরদিকে সিওদোকে দেখা যায় সে একটি নাইট পার্টি শোতে এসেছে। এই সময় বে তাকে কল করে। সে রিপোর্টার ভেবে ফোনটিকে কেটে দেয়। একটু পরে সিওদো একটি ডিনার পার্টিতে আসে। এখানে সবাই মিলে বেশ আনন্দ করছিল। এখানে সিনজিন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জোয়ের সাথে পরিচয় হয়। এখানে ডক্টর কিম ও লিসহ অনেকেই ছিল। মূলত এখানে ডিটেকটিভ টিভি শোর অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই এই পার্টি চলছে। এখানে আবার সিওদো বেশ আনন্দই পাচ্ছিল। বড় লোকেদের সাথে ডিনার করতে বসেছে, এটা যেন তার একটা স্বপ্ন। তবে এখানে দুইজন অভিনেত্রী বেশ মজাই করছিল। এটা আবার জোয়ের বিরক্ত লাগে, তাই জো তাদের সাথে খারাপ আচরণ করে। এই দুইজন অভিনেত্রীর মুখে সে কেক মাখিয়ে দেয়। সিওদো এই দৃশ্য দেখে তার হাসি মুখটা অন্ধকার হয়ে পড়ে। সিওদোর আর বুঝতে বাকি থাকে না জো একজন ড্রাগ অ্যাডিক্টেড, তার মাথায় সমস্যা আছে। জো টেবিলে বসে পাগলের মতো আচরণ করে। আসলে সিওদোকে যদি আগেই বলা হতো সিনজিন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ক্ষিপ্ত স্বভাবের, তাহলে হয়তো সে এই অনুষ্ঠানে অংশ নিত না। পরের দিন সকালে সিওদো ও তার চিপ শরীর চর্চা করতে আসে। শরীর চর্চা করার সময় সিওদো তার চিপকে বলে, সিনজিন কোম্পানির পরিবারের একজন সদস্য জোকে সে চিনে নাকি। তার চিপ বলে জানে তার ব্যাপারে, হয়তো সে সিনজিন কোম্পানির মালিকের দ্বিতীয় অথবা তৃতীয় পুত্র হবে। সিওদো বলে, কাল রাতে সে সিনজিন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট জোয়ের সাথে ডিনার করেছে। এটা শুনেই তো তার চিপ বেহুশ। এত বড় লোকের সাথে ডিনার করেছে, এগুলো তো তার স্বপ্ন। পরের দিন সকালে জো একটি স্টাফ মিটিংয়ে এসেছে, তবে মিটিংয়ে প্রেসিডেন্ট না আসায় মিটিংটিকে ক্যান্সেল করে দেয়। এখানে জো আবার বিরক্ত ফিল করে, তবে এই বিষয় নিয়ে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে খবরে সিনজিন কোম্পানির প্রেসিডেন্টকে দেখানো হয় সে ট্রিপে গিয়েছিল। এখানে জো বলে তার বাবা যদি জেলে যায় তাহলে টেলিকম বিজনেসটি তাকে অথবা চইকে সামলাতে দেবে কিনা। এতে বোঝা গেল জো কত বড় মাপের একজন শয়তান, নিজের বাবাকেও ছাড় দেবে না। চই বলে, এটা বলা কঠিন, কারণ প্রথমে মিটিং হবে, তারপর শেয়ার হোল্ডারের ভোট হবে, আর ইনভেস্টিগেশন করতেও টাইম লাগবে। একটু পরে জো রাস্তায় একজনকে আন্দোলন করতে দেখে। মূলত এই আন্দোলনকারীটি ছিল বে, আর বে জোয়ের কোম্পানির সামনে দাঁড়িয়েই আন্দোলন করছে। জোকে চই বলে, সামান্য কিছু টাকার জন্যই হয়তো লোকটি আন্দোলন করছে। তবে জো আবার চইকে বলে লোকটিকে যাতে তার অফিসে নিয়ে আসে। তাদের কোম্পানির নাম সে ডুবাতে চায় না, ছোটখাটো এই মামলাগুলো যাতে দাবিয়ে রাখা যায়। একটু পর বেকে তার অফিসে নিয়ে আসে। এখানে বে জোকে বলে, শুধু ইউনিয়নের সাথে মিলে তাদের কাছ থেকে ছাঁটাই করাটা ঠিক হয়নি। বে আবারও বলে, কন্টেনার ডেলিভারিতে তাদের কোনো লাভ হয় না, বরঞ্চ 7 ঘন্টা গাড়ি চালিয়েও তারা তেল বাঁচানোর চেষ্টা করে। তবুও কন্ট্রাক্টর বলে সে ঠিকমতো টাকা পায় না। জো বলে, টোটাল কত টাকা হয়েছে? বে বলে 4200 টাকা।
জো এই কথা শুনে অবাকই হয়। মাত্র 4200 টাকার জন্য বে আন্দোলন করছে। একটু পর সে জিওন নামে কন্ট্রাক্টরকে এখানে নিয়ে আসে। জো জানতে পারে আসলে এই কন্ট্রাক্টর বের টাকা খেয়েছে। জো তাদের দুজনকেই হ্যান্ড গ্লাস দেয়। আসলে জো টাকা দেবে, তার আগে সে খুন দেখতে চায়। জিওন আর বে যাতে একসাথে মারামারি করে। বে জোয়ের এই অসভ্যতামি দেখে লড়তে চায় না। তার বাচ্চার সামনেই এইরকম কাজ করবে সেটা কোনো বাবাই চায় না। জো জিওনকে বলে, তুমি যদি লড়াই না করো তাহলে তোমাকে কন্ট্রাক্টরের কাছ থেকে ছাঁটাই করা হবে। এই জন্য জিওন প্রথমেই তার উপর হামলা করে বসে। জিওনের মাথার মধ্যে যত ক্রোধ ছিল সে বেকে মারতে মারতে তার বদলা নিতে থাকে। বের ছেলে এই নির্মম দৃশ্য দেখে কেঁদে ফেলে। একটু পরে তো নিস্তেজ হয়ে যায় বে। মারামারি শেষে জো তাকে 4000-এরও বেশি টাকা দেয় যাতে বে তার ক্ষত জায়গার জন্য ওষুধ কিনতে পারে। এখানে বোঝা যায় জো শুধু পাগলই নয়, সে দক্ষ একজন মাফিয়া। একটু পর বে তার সন্তানকে বাইরে রেখে বে বাথরুমে অঝরে কাঁদতে থাকে। এই লজ্জা সে মানতে পারে না। পরের দিন সিওদোকে একজন কল করে জানায় বে এখন হাসপাতালে। সিওদো হাসপাতালে গিয়ে বের ছেলের সাথে দেখা করে। আসলে বের ছেলেই মূলত সিওদোকে কল করেছিল। ব্যাপার হলো বে সিঁড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজেকে মারার চেষ্টা করেছিল। সেই জায়গায় বের পকেট থেকে সিওদোর কার্ডটি পাওয়া যায়। এই জন্য বের ছেলে তাকে কল করে এই ব্যাপারটি জানায়। এই জায়গায় সিওদো জানতে পারে বে দেরি করে স্যালারি পাওয়ার কারণেই নিজেকে মারার চেষ্টা করেছে। নিজের পাওনা টাকা নেওয়ার আগে সে অফিসের সামনে প্রোটেস্ট করেছিল। তবে সিঁড়ি থেকে ঝাঁপ দেওয়ার সময় বে রেলিং ধরার চেষ্টা করেছিল। এই জন্য তিনি বর্তমানে কমায় আছে। সিওদো অন্য এক পুলিশকে বলে, এই দায়িত্ব তো এখন সিনজিন কোম্পানিকে নেওয়া উচিত, তারাই তো স্যালারি থামিয়ে রেখেছে। অপর পুলিশটি বলে, বিষয়টা এমন না। আসলে সিনজিন কোম্পানি বলছে বেরা মূলত তাদের কন্ট্রাক্টরে নেই। আসলে সমস্ত শ্রমিক কন্ট্রাক্টরের হয়ে কাজ করে, কন্ট্রাক্টরই বেদেরকে টাকা দেয়। সিওদো বের ছেলেকে বলে, কষ্ট পেও না, তোমার বাবা দ্রুত সুস্থ হয়ে যাবে। সিওদো বাচ্চা ছেলেটিকে মন ভালো করার চেষ্টা করে। তবে সিওদো এখানে একটা বিষয় জানতে পারে, আসলে বেকে মারধর করা হয়েছে। এই ব্যাপারটি সিওদো সেই পুলিশকে এসে জানায় যিনি অন্য ডিপার্টমেন্টের হয়ে কাজ করে। সিওদো আবারও বলে, হাসপাতালে বে যে দুর্ঘটনাটি ঘটিয়েছে তার কোনো ফুটেজ আছে কিনা, সেখান থেকে হয়তো কিছু ইনভেস্টিগেশন করা যাবে। অপর পুলিশটি বলে, যখন সে ফুটেজ দেখতে গিয়েছিল তখন ক্যামেরা সিস্টেম বন্ধ ছিল। তবে এখানে আরেক পুলিশ রেগে যায়। সিওদো অন্য ডিপার্টমেন্টের পুলিশ হয়ে তাদের কেসের ব্যাপারে নাক না গলালেই ভালো। এই পুলিশটি আবারও বলে, তাদের স্টাফ কি তার কাছে বোকা লাগে, আর আমরা কি হাত গুটিয়ে বসে আছি। সিওদো বলে সে শুধু এই কেসে সাহায্য করতে চায়। তবে অপর পুলিশটি বলে তাদের কোনো সাহায্যের দরকার নেই, সিওদো যাতে এখান থেকে চলে যায়। সিওদো রেগে গিয়ে এই জায়গা থেকে চলে যায়। কিন্তু সিওদো তো সহজে হাল ছাড়বে না, সে এই কেসের সমাধান বের করবেই। সিওদো সোজা সেই প্রাইভেট হাসপাতালে আসে। সিওদো সেই জায়গায় আসে যেখানে বে নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিল। জায়গাটি একটু ঘুরে ঘুরে দেখে। তারপর সিওদো সোজা কোম্পানিতে আসে জোয়ের সাথে দেখা করতে। কিন্তু এখানে চোয়ের সাথে তার সাক্ষাৎ হয়। চোই বলে, ফালতু ফালতু একে অন্যকে বিরক্ত না করাই ভালো, এই কেসে খিচড়ি পাকিয়ে লাভ নেই, তুমি কোনো কিছুই করতে পারবে না। চোই যোগাযোগের জন্য তাকে একটি কার্ড দেয়। কিছুক্ষণ পর ভাইস ক্যাপ্টেন জোকে সে বের হতে দেখে। সিওদো তার কাছে যাওয়ার চেষ্টা করে, তবে অফিসের গার্ডরা তাকে থামিয়ে রাখে। অফিস থেকে বেরিয়ে জো একটি রেসলিং বক্সে আসে। একটি ছেলের সাথে তাকে রেসলিং করতে দেখা যায়। তবে ছেলেটির সাথে বক্সিংয়ে জো পারে না। নিজের কর্মচারীর সাথে হারবে এটা জোর মতো লোক তো কোনোভাবেই মানবে না। জো পুরোপুরি রেগে গিয়েছিল। বাইরে একজন ছেলেটিকে ইশারা করে যাতে তিনি হেরে যায়, আর এই সুযোগে জো ছেলেটির উপরে হামলা করে। ছেলেটি বারবার চিৎকার করে বলছিল তিনি যাতে তাকে ছেড়ে দেয়, কিন্তু জোয়ের মতন শয়তান লোক কি তাকে ছেড়ে দেবে। জো ছেলেটির পা ভেঙে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় চোই একটি খবর নিয়ে আসে জোয়ের কাছে। অফিসে যে রিপোর্টটি এসেছে সেটিকে সে সামলে নেবে। সবাই ভাববে বেশ শরীরে যে চোটের আঘাত সেগুলো উপর থেকে পড়ে গিয়ে হয়েছে, আর ডাক্তাররাও বলেছে তার কোমা থেকে ফেরার সুযোগ একদম কম। বের ফ্যামিলিকে অল্প কিছু টাকা দিলেই কেস থেকে পাল্টি মারা যাবে। সকাল হতেই তারা এই কেসের ব্যাপারটি ভুলে যাবে। পরের দিন চোই বের স্ত্রীর সাথে টাকার ব্যাপার নিয়ে মিটমাট করছিল। ঠিক এই সময় সিওদো এখানে হাজির হয়। সবই টাকার খেলা, টাকা দিয়ে কেসটিকে এখানেই সমাপ্তি করতে চায়। সিওদো বের স্ত্রীকে বাধা দেয় যাতে টাকার জন্য সে কেসটি উঠিয়ে না নেয়। কিন্তু কে আর কার কথা শুনে, টাকার কাছে সবাই বিক্রি। অন্য ডিপার্টমেন্টের যে পুলিশটি ছিল তিনিও আবার সিওদোর বিপরীতে ছিল। সে বলে বের ফ্যামিলিকে টাকা দিচ্ছে, এতে তো ভালোই হয়েছে। সিওদো এই কথা শুনে বুঝতে পারে তিনিও চোয়ের সাথে হাত মিলিয়েছে। রাতে চোয়ের সাথে সেই পুলিশটিকে একসাথে দেখা যায়। এতে বোঝা গেল
সত্যি সত্যি এই পুলিশটিও টাকার কাছে বিক্রি। চই এই সময় জোকে ফোন করে বলে তারা যে বেকে মারধর করেছে এই ব্যাপারটি সিওদো জেনে ফেলেছে। অন্যদিকে জো উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সাথে দেখা করতে আসে। এই ব্যক্তিটি বলে, আমি শুনেছি একজন পুলিশ নাকি জোকে খুব বিরক্ত করছে, তবে একটা ভালো ব্যাপার হলো সেই স্টেশনের চিপের সাথে আমার ভালো সম্পর্ক আছে, তিনি চাইলেই সেই চিপের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে হয়তো সেই পুলিশ তোমাকে বিরক্ত করবে না। তবে একটা শর্ত আছে, তার সন্তান মাত্র গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, যদি তার সন্তানকে একটি চাকরি দেয় তাহলে তিনি তাকে সাহায্য করবে। পরের দৃশ্যে দেখা যায় সিওদো ও তার চিপ একজনের সাথে মিটিং করছে। মূলত এই লোকটি ছিল তাদের বস। এখানে লোকটি সিওদোকে প্রচণ্ড গালি দেয়। লোকটি বলে সিওদো কি নিজেকে একজন সৎ পুলিশ অফিসার ভাবে? মূলত সিওদো জয়ের উপর ঘুষখোরের আরোপ লাগিয়ে দিয়েছে। তাদের বস আবারও বলে সিওদো এই কেস নিয়ে লড়লে তাদের টিমের সবাই বিপদে পড়বে, এই কেস নিয়ে যেন আর কোনো আওয়াজ না হয়। লোকটি সিওদোকে অন্য একটি কেসের ফাইল দেয় যাতে সিওদো সবসময় এই কেস নিয়ে বিজি থাকে। একদিন দেখা যায় চই সিওদোর স্ত্রীর সাথে দেখা করতে আসে। চই সিওদোর স্ত্রীকে বলে, আমি জানি ড্রাইভারটির সাথে সিওদোর ভালো সম্পর্ক রয়েছে, তারা দুজনই ঘনিষ্ঠ বন্ধু। সিওদো তার বন্ধুর বিপদে এগিয়েছে, তবে তোমার স্বামী আমাদেরকে খুব বিরক্ত করছে, আর বিরক্ত করলে সেই ড্রাইভারের ফ্যামিলিকে আমরা সাহায্য করতে পারবো না, আর তোমাদেরও তো অনেক লোনের বোঝা আছে, আর তোমার সন্তানকেও আমাদের ডিপার্টমেন্টে স্কলারশিপে অফার করা হবে। বাস তিনি শুধু তার স্বামীকে যাতে বোঝায় এই কেস থেকে যেন সরে যায়। চই সিওদোর স্ত্রীকে অনেক টাকা দেয়, কিন্তু এতে সিওদোর স্ত্রী লোভে না পড়ে তাদেরকে গালি দেয়। সিওদোর স্ত্রী চইয়ের কাছে টাকাটি আর নেয়নি। এই ঘটনার ব্যাপারে তার স্ত্রীর কাছে জানতে পারে সিওদো। তারপর সোজা সিওদো জয়ের অফিসে আসে। সিওদোকে অনেকেই আটকানোর চেষ্টা করে, তবে কেউ আর তাকে থামাতে পারে না। সিওদো জয়ের কাছে এসে বলে, তোমার সাহস কি করে হয় ব্যাগ ভর্তি টাকা দিয়ে আমার স্ত্রীকে কেনার? তুমি সেই ফ্যামিলির কাছে ক্ষমা চাও আর পুরো ফ্যামিলির দায়ভার নেও, তাহলেই আমি তোমাকে ছেড়ে দেব। তবে কথা হলো জয়ের মতো লোক কি কারো কাছে ক্ষমা চাইবে? এই ব্যাপারটি জানানোর জন্য সিওদো একটি রিপোর্টারের কাছে আসে, কিন্তু সিনজিন কোম্পানির কেসটিকে রিপোর্টারটি 8-10টা কেসের মতোই ভাবছিল। সিওদো রিপোর্টারটিকে সব খুলে বলে বে উপর থেকে নিচে পড়ে যাওয়ার আগে তার সাথে মারামারি হয়েছিল। এই মারামারি ঘটনাটি বের সন্তান নিজ চোখে দেখেছিল। পুলিশও এই কেসটিকে দাবাতে চায়, তবে কেসটি যেহেতু তার না, তাই তিনিও এখানে কিছুই করতে পারছে না। একমাত্র মিডিয়ায় কিছু একটা করতে পারে এমন নিউজ শুনে রিপোর্টারটি রাজি হয়। অন্যদিকে চই সে কন্ট্রাক্টর জিওনের কাছে আসে। চই বলে আপাতত তিনি যাতে এই দেশ থেকে পালিয়ে যায়, কারণ পুলিশ এক না একদিন তার কাছে আসবেই। জিওন বলে তার সাথেও তো খারাপ কাজ করা হয়েছে, তিনি কেন তাহলে এই দেশ থেকে পালাবে? বের সাথে যে জিওন মারামারি করেছে তিনিও তো নিজে থেকে করেনি, তাকেও তো জোর করা হয়েছে। চই বলে বাইরে যাওয়ার জন্য সে তাকে অনেক টাকা দেবে। টাকার মূল্য শুনে জিওন রাজি হয়। এদিকে একজন নিউজ রিপোর্টারের মাধ্যমে সিনজিন কোম্পানির চেয়ারম্যান মানে জয়ের বাবা পুরো ঘটনার ব্যাপারে জানতে পারে। আসলে নিউজ রিপোর্টারটি জয়ের বাবাকে কল করে টাকা দাবি করে, না হলে এই ঘটনাটি সে পাবলিশ করে দেবে। এই জন্য জয়ের বাবা তাদের দুজনকেই ডেকেছে। এখানে জয়ের বাবা রেগে চইকে বেধুম মারতে থাকে, কারণ এই সামান্য কেসটিকে সে সামলাতে পারছে না কেন। নিউজটি মিডিয়া অবধি চলে যাচ্ছে, আর এতে সিনজিন কোম্পানির মানসম্মান মাটিতে মিশে যাবে। এখানে আরেকটি ব্যাপার জানা যায়, চই চেয়ারম্যানের বড় ভাইয়ের ছেলে, কিন্তু চইয়ের সাথে তারা চাকরের মতো আচরণ করে। এখানে জয়ের বাবা জোকে দেশ ছাড়তে বলে, আর যদি জো এইরকম আরো কোনো ঘটনা ঘটায় তাহলে তাকে সম্পত্তির একটা কানাকড়িও দেবে না। এই কথা শুনে তো জো পুরোপুরি বিপাকে পড়ে গিয়েছিল। মূলত জো সিনজিন কোম্পানির চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর ছেলে, আর জোকে যদি সম্পত্তির ভাগ না দেয় তাহলে তো জয়ের সম্পত্তির ভাগটিও তার সৎ ভাই বোনেরা নিয়ে নেবে। অন্যদিকে জিওনের খোঁজ করতে করতে সিওদো তার অফিসে এসে পড়ে। লেডিস কর্মচারীটিকে জিওনের ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটি বলে জিওনের সাথে যোগাযোগ কিছুদিন ধরে হয় না। মেয়েটি যে মিথ্যা কথা বলছে সিওদো সেটা ভালো করেই টের পায়, তাই সিওদো মেয়েটির হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে দেখে যে 10 মিনিট আগেই জিওন তার সাথে কথা বলেছে। এতে মেয়েটি মিথ্যা কথা বলার জন্য সিওদো রেগে যায়। সে জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে, তিনি চাইলেই তাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে 2 মিনিটের মধ্যেই জেলের ঘানে টানাতে পারে। মেয়েটি ভয়ে আর কিছু বলে না। কিছুক্ষণ পরেই আবার দেখা যায় মেয়েটি সিওদোকেই ফোন করে বলে জিওন দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, জিওন আমার কাছে টাকা চাচ্ছে, আমি সেই জায়গার লোকেশন পাঠিয়ে দিচ্ছি যেখানে আমার সাথে জিওন দেখা করবে। জিওনকে ধরতে হলে সিওদো যেন দ্রুত আসে। তবে দেখা যায় জিওন মেয়েটির পাশেই আছে। জিওন আসলে কিছু একটা প্ল্যান করছে। সিওদো দ্রুত বেরিয়ে পড়ে জিওনকে ধরতে, তবে তার চিপ তাকে বাধা দেয়। তার চিপ বলে, কেন অন্যের কেস নিয়ে মাথা ঘামাচ্ছ? আর এই কেসটিও তো তার না,
এমন পাওয়ারফুল লোকের সাথে লড়াই করতে পুলিশও 10 পা পিছিয়ে থাকে। সিওদো, তুমি কেন অন্যের কেস নিয়ে নাক গলাচ্ছ জানি না, তবে এইভাবে তুমি তোমার চাকরিটিও হারাতে পারো। সিওদো তার চিপের মুখে এত কিছু শোনার পরেও সে পিছুপা হয় না। সে দ্রুত চলে আসে সেই স্থানে যেখানে জিওনকে পাওয়া যাবে। তবে দেখা যায় সিওদোকে অবাক করে দিয়ে তার চিপ সহ আরেকজন এই স্থানে এসে পড়ে। সিওদো তার চিপকে নিয়ে একটি দরজায় নক করে, তবে দেখা যায় দরজা থেকে 2-1 জন মাস্তান এসে সিওদোদের উপর ছুরি দিয়ে হামলা করার চেষ্টা করে। মূলত সিওদোকে মারার জন্যই এই জায়গায় ডাকা হয়েছে। কিন্তু ব্যাপার হলো সিওদো তো একা আসার কথা ছিল, বাকি 2 জন কেন এলো? লোকটি ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে পারে না। কোনো সময় তো সিওদোরা মিলেই লোকটির উপর হামলা করে, এতে লোকটি একা কি আর তাদের সাথে পারে? অন্যদিকে জিওন অবস্থা খারাপ দেখে পালানোর চেষ্টা করে। জিওনকে এভাবে পালাতে দেখে সিওদো তার পিছু করে, কিন্তু সিওদো অনেক চেষ্টা করেও জিওনকে ধরতেই পারছে না। তবে বং নামের মেয়ে পুলিশটি এসে জিওনকে সজোরে লাথি মারে, এতে সিওদো জিওনকে ধরতে সক্ষম হয়। জিওন সহ আরও 2 জনকে থানায় নিয়ে আসে। এখানে জিওন সহ সেই 2 জন লোককে বেধুম মারতে থাকে। কারণ হলো জিওনকে ধরতে চিপের সাথে যে আরেকজন গিয়েছিল তার উপর জিওন ছুরি দিয়ে হামলা করে। এই সময় তো আবার তাদের বস এখানে এসে হাজির হয়। তাদের বস বলে, কার এত বড় সাহস পুলিশকে চাকু মারার? তাদের বস চিপকে এসেই লাথি মারে আর বলে, একজনকে চাকু মারলো, তিনি সেখানে কি করছিল? কার পারমিশনে এই মাস্তানগুলো এই কাজ করলো? তাকে যাতে দ্রুত ধরে। বসের মুখে এমন কথা শুনে তো সিওদো বেশ খুশি হয়, কারণ তারা এখন জোদের ধরতে পারবে। পরের দিনে দেখা যায় জিওনের গাড়ি থেকে তারা পাসপোর্ট, ভিসা সহ অনেক টাকা উদ্ধার করে। জিওন অলরেডি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েই নিয়েছিল। তবে যাক, জিওন তো এখন তাদের হাতে। জিওন যে ধরা পড়েছে এই খবর পেয়ে জো টেনশনে পড়ে গিয়েছিল, কারণ চোয়ের প্ল্যান অনুযায়ী জিওন সিওদোকে মারার চেষ্টা চালিয়েছিল। আর যদি সবার সামনে জিওন বলে ফেলে কার নির্দেশে তিনি এই কাজ করার চেষ্টা করেছে, তাহলে তো আরও বিপদ। একদিন দেখা যায় বের স্ত্রী সিওদোর সাথে কিছু কথা বলতে এসেছে, কারণ বে সুসাইড করার সময় তাকে যে মেসেজটি পাঠিয়েছিল এই ব্যাপারটি নিয়ে তার স্ত্রী সন্দেহ রয়েছে। কারণ বে মেসেজ করার সময় এত লম্বা মেসেজ সে লিখে না, আর মেসেজ লিখলেও কোনো স্পেলিং সে লিখতেও ভুলে যায়। তবে বে সিঁড়ি থেকে ঝাঁপ দেওয়ার সময় বে যেই মেসেজটি পাঠিয়েছিল সেই মেসেজে কোনো কিছুই ভুল নেই, একদম নিখুঁত। সিওদো মেসেজটি দেখে বুঝতে পারে এখানে বড় ঘাবলা রয়েছে। অন্যদিকে জোয়ের বাবাকে দেখানো হয়। জোয়ের বাবা জোকে বাঁচাতে এক ফন্দি আটে। জোয়ের বাবা চৈকে বলে, বর্তমানে যা কিছুই হচ্ছে এইসবের দায়িত্ব যাতে চৈ নিজের উপর নিয়ে নেয়, যাতে সে পুলিশের কাছে গিয়ে নিজে থেকে স্যালেন্ডার করে। কয়েকদিন শুধু চৈ তুমি জেলে কষ্ট করে থাকো। তুমি যে জেলে থাকবে এর খারাপ প্রভাব তোমার সন্তান ও তোমার স্ত্রীর উপর পড়তেই দেব না। তাদেরকেও কিছু দিনের জন্য লন্ডনে পাঠিয়ে দেব। একবার সব ঠিক হয়ে গেলেই সিনজিন মোটরস তোমার নামে করে দেব। এই খবর শুনেই তো চৈ খুশিতে আত্মহারা হয়ে ওঠে। সে সাথে সাথে জেলে যায়। জেলে গিয়ে সমস্ত ঘটনার দায়ভার সে নিজের উপর নিয়ে নেয়। এতে সিওদো চৈয়ের উপর খেপে যায়। সিওদো বুঝতে পারে চৈকে আসলে টাকার লোভ দেখিয়ে জেলে পাঠিয়েছে। অপরদিকে তাদের বস বলে সিনজিন কোম্পানির কেসটিকে নিয়ে যাতে তারা আর মাথা না ঘামায়। তাদের বস চিপকে বলে তাদের পুরো টিমকে আলাদা আলাদা টিমে যুক্ত করা হবে। এমন কথা শুনে তো চিপ বসকে অনুরোধ করে যাতে সে এমন না করে, কিন্তু তার বস তার কথা শুনে না। এই ব্যাপারে সিওদো বলে, সিনজিন কেসটি আমাদের কাছে এসেও সেটাকে কেন ট্রান্সফার করা হচ্ছে, আর আমাদের টিমটিকে আলাদা সে কেন করছে? এতে তাদের চিফ জানায় টিমটিকে তো শুধু আলাদাই করবে, চাকরি তো যাচ্ছে না। তবে সিওদো চিপকে চুপ করিয়ে দিয়ে বং নামের মেয়েটিকে বলে তাকে যেই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে সেটার আপডেট সে শুনতে চায়। এখানে একটা বিষয় জানা যায়, আসলে বে যে ঘটনাটি ঘটিয়েছিল, মানে নিজেকে যখন সে মারার চেষ্টা করেছিল তার 15 মিনিট পরে বে তার স্ত্রীকে মেসেজ পাঠিয়েছিল। কিন্তু কথা হলো বে উপর থেকে পড়ে যাওয়ার পর কিভাবে মেসেজ পাঠালো, তার তো এই সময় হুঁশি থাকার কথা না। এখানে পরিষ্কার বোঝা গেল আসলে বে নিজে থেকে না, তাকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। রাতের বেলা চৈয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। সিওদো চৈকে বলে বে যে আত্মহত্যা করেছিল এটা আসলে কোনো সুসাইড না, তাকে খুন করা হয়েছে। সিওদো এই ঘটনার ব্যাপারে গল্প বানিয়ে বলে আসলে প্রথমে বেকে কন্ট্রাক্টরের হাত দিয়ে মারা হয়েছিল, তারপর বেকে সব টাকা দিয়ে দেওয়া হয়। বে বাইরে এসে তার সন্তানকে গাড়িতে উঠিয়ে আবারও সে ফিরে আসে, কারণ বে ভিতর থেকে নিজের রাগকে সে কন্ট্রোল করতে পারেনি, তাই আবারও সে ফিরে আসে। ফিরে এসেই সেই টাকাগুলো জোয়ের দিকে ছুঁড়ে মারে। জো এতে রেগে গিয়ে বেকে মারে। এক পর্যায়ে বে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই ঘটনাকে ধামা চাপা দিতেই এক ফন্দি আটে। এই ঘটনাটিকে সুসাইড কেস রূপ দেওয়ার জন্য বেকে উপর থেকে ফেলে দেয়। সিওদো যেই কথাগুলো বলল সবই সত্য। চৈ বলে কাহিনী তো খুব সুন্দর বানালে,
তবে এটা প্রমাণ করবে কিভাবে? এই কথা শুনে সিওদো সেই ছেলেটিকে নিয়ে আসে, জোয়ের সাথে বক্সিং করে যার পা ভেঙে গিয়েছিল। মূলত সে জোয়ের সাথে বক্সিং করার জন্যই তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আর এতটুকু ঘটনাতেই চাকরি থেকে বের করে দেওয়া এটা বেআইনি। জিওন আর দুজন মিলে তাদের টিমের যেই পুলিশকে মারার চেষ্টা করা হয়েছিল এটাকে সে পুলিশ মার্ডার কেস বানিয়ে চই আর জোকে ফাঁসিয়ে দেবে। তবুও সে চই আর জোকে ছাড়বে না। এতে চই বলে, জো কাল সিঙ্গাপুর যাচ্ছে, দেখি তোমাদের মতো সাধারণ পুলিশ কিভাবে তাকে থামায়। পরের দৃশ্যে সিওদো আর তার চিফ বসের কাছে যায়, মূলত তাদের টিমকে যাতে আলাদা না করে। কেসটিকে নিয়ে যেহেতু তারা এতদূর পর্যন্ত এগোতে পেরেছে, আর এখন তাদেরকে আলাদা করলে এই কেস নিয়ে লড়াই করা কঠিন হয়ে পড়বে। মূলত জোকে ড্রাগস অথবা যে কোনো মামলায় তাকে ফাঁসিয়ে দিতে চায়, যাতে দেশ ছাড়ার আগেই জোকে তারা ধরতে পারে। কিন্তু তার বস কোনো কথাতেই শুনে না। এই কথা শুনে চিফ বলে, বস আজ পর্যন্ত তুমি যাই বলেছ কোনো কথাতেই না বলিনি। তোমাকে বাঁচাতে গিয়ে আমার পেটের মধ্যে ছুরির আঘাত খেতে হয়েছে। এই দেখে তার বসও বলে, আরে তোমাকেও তো বাঁচাতে গিয়ে আমার মাথায় আঘাত লেগেছে। এই দেখে সিওদো বলে, আর তোমরা যখন ফষ্টি নষ্টিতে ব্যস্ত ছিলে তখন তোমাদেরকে বাঁচাতে গিয়ে আমার পায়ে চোট লাগে। এখানে অনেক কাদামাটি ছড়ার পর অবশেষে তার বস পারমিশন দেয়। অন্যদিকে দেশ ছাড়ার আগে জো একটি বড় পার্টির আয়োজন করে। এখানে নানান ধরনের বিজনেসম্যান এসে এই পার্টিতে যুক্ত হয়। বাইরে আবার সিওদো পাহারা দিচ্ছিল। সিওদো সুযোগের অপেক্ষা করছিল। সে জানতে চায় বড় লোকেরা পার্টিতে কখন ড্রিঙ্কস করে। আসলে সিওদো নেশা করা অবস্থায় জোকে ধরতে চায়। এই জায়গায় ড্রাগস সাপ্লাই সহ মেয়েদেরকেও রেপ করা হচ্ছে। খবরটি দ্রুত চিফের কাছে যায়। চিফ সাথে সাথে বেরিয়ে পড়ে। এখানে এক অভিনেত্রী আসে এই পার্টিতে বিবাদ ঘটাতে। মেয়েটি জোয়ের সাথে সাক্ষাৎ করতে চায়, কারণ মেয়েটির পেটে জোয়ের সন্তান রয়েছে। জো এই কথা জানতে পেরে মেয়েটিকে প্রচণ্ড মারতে থাকে। একটু পর পুলিশও গেটের সামনে এসে হাজির হয়। এখানকার গার্ডগুলো পুলিশকে আটকে রাখার চেষ্টা করছিল। পুলিশ যে জোকে ধরতে এসেছে এই খবর জো জানতে পেরে দ্রুত এই জায়গা ছেড়ে পালানোর প্রস্তুত নেয়। 1 ঘন্টার মধ্যেই জো এয়ারপোর্টে যাচ্ছে। হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর যেখানে সুযোগ পাবে সেখানে জো পালিয়ে যাবে। একটু পর জোকে সিওদো পালাতে দেখতে পায়। সিওদো তার পিছু নেয়, তবে সেখানে থাকা গার্ডগুলো সিওদোকে থামিয়ে রাখার চেষ্টা করে। আর এই সুযোগে জো গাড়ি নিয়ে পালাতে থাকে। জোয়ের মনের মধ্যে এত আতঙ্ক ঢুকে গিয়েছিল যে সামনে যাকেই পাচ্ছে তাকে উড়িয়ে দিতে থাকে। সে আর কোনো কিছুর পরোয়া করে না। এদিকে সিওদো বাইক নিয়ে জোয়ের পিছনে লেগে পড়েছে। এক পর্যায়ে সিওদো তার বাইকটি নিয়ে জোয়ের গাড়ির দিকে ছুঁড়ে মারে। এভাবে জোয়ের গাড়িটি থেমে যায়। সিওদো জোকে উদ্দেশ্য করে বলে, আজকে তুমি যা কিছু করেছো এগুলোরও তোমাকে সাজা পেতে হবে। ভাঙচুর করা সহ অনেক মানুষকে মারার চেষ্টা করেছো। এখন তুমি কোথায় পালাবে জো? আমি তোমাকে আগেই বলেছি কোনো যাতে গন্ডগোল না হয়। তবে কে আর কার কথা শুনে? জোকে দেখা যায় সিওদোর উপর হামলা শুরু করে, কিন্তু সিওদো তাকে যখন মারতেই যাবে তবে জোর উপর সে হাত উঠায় না, কারণ এখানে সিসি ক্যামেরা তো রয়েছে আর লোকেরা মোবাইল হাতে নিয়ে ভিডিও করছে। যেই এখানে শক্তি দিয়ে লড়বে সেই ফেঁসে যাবে। আর এই সুযোগটাই সিওদো কাজে লাগায়। অনেক লোক এখানে ক্যামেরা বন্দি করার কারণে সিওদো নিজে থেকেই মার খেতে শুরু করে। আর পুলিশের উপর হাত ওঠানো এটা যে আইনের কোন পর্যায়ে যাবে সিওদো এটা ভালো করেই জানে। এই জন্য সিওদো জোয়ের উপর হাত উঠায় না। সিওদোকে মারতে মারতে বেহাল করে দেয়। তবে যখন জো এই জায়গা ছেড়ে যাওয়ার প্রস্তুত নিয়েই নেয় তখনই তার হাতে সিওদো অলরেডি হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। এই সময় পুলিশও এই স্থানে এসে পড়ে। বং নামের মেয়েটি এসেই জোকে সজোরে লাথি মারে। জো থুবড়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় জো, চই আর জিওনকে কোর্টে তোলা হয়। বে নামের লোকটির সাথে তারা যা অপরাধ করেছিল এটার শাস্তি এরা পাবে। এখানে জোকে হাসতে দেখা যায়। কয়েকটি বছর তাকে জেলে জীবন পার করতে হবে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল জেল থেকে বের হলে সে আরও খারাপ কাজ করবে। এতে বোঝা যায় যে খারাপ তাকে ভালো পথে নিয়ে আসা অত সহজ নয়। অন্যদিকে বেকে দেখানো হয় কোমা থেকে ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। বে আবারও তার স্ত্রী ও সন্তানের সাথে জীবন পার করবে। আর এখানেই সমাপ্তি ঘটে এই মুভির গল্প।